দর্শক মণ্ডলী, দিল্লির সালতানাতের ইতিহাসের ধারাবাহিক আলোচনায় 1414 সাল থেকে 1451 সাল পর্যন্ত দিল্লির সালতানাত শাসন করেছিল সৈয়দ রাজবংশ। ভারতীয় উপমহাদেশে দিল্লির সালতানাতের মুসলিম শাসনের যে ইতিহাস 1206 থেকে শুরু হয়ে 1857 সাল পর্যন্ত দীর্ঘ ইতিহাসের মধ্যে 1206 সাল থেকে শুরু করে 1526 সাল পর্যন্ত মোট 322 বছর হিন্দুস্তান কোনো একক মুসলিম রাজবংশের দ্বারা পরিচালিত হয়নি, বরং একাধিক মুসলিম রাজবংশ এই দীর্ঘ সময় হিন্দুস্তানকে শাসন করেছে। 1206 থেকে 1526 সাল পর্যন্ত হিন্দুস্তান নিয়ন্ত্রণকারী এই একাধিক তুর্কি আর আফগান মুসলিম রাজবংশের শাসনকে একত্রে দিল্লির সালতানাত বা দিল্লির সুলতান শাহী নামে অবহিত করা হয়। সাম্রাজ্যগুলো হলো মামলুক সালতানাত, খিলজি সালতানাত, তুগলক সালতানাত, সৈয়দ রাজবংশ আর লোদি রাজবংশীয় শাসন। আজ আমরা এমন একজন সুলতানের কথা জানব যিনি ছিলেন দিল্লির সালতানাতের শেষ দিককার এক আলোচিত শাসক, যিনি ছিলেন সৈয়দ রাজবংশের তৃতীয় সুলতান, সুলতান মোহাম্মদ খান। তিনি 1434 সাল থেকে 1454 সাল পর্যন্ত চেষ্টা করেছিলেন এক ভঙ্গুর সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে। তার রাজনীতি, অর্থনীতি, প্রশাসনিক সংস্কার এবং শাসন ব্যবস্থা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। সৈয়দ রাজবংশের তৃতীয় সুলতান, সুলতান মোহাম্মদ খানের ইতিহাসের এই আলোচনা শুনবার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। মোবারক শাহ ছিলেন দিল্লির সালতানাতের সৈয়দ রাজবংশের একজন শক্তিশালী শাসক, কিন্তু 1434 সালে এক অভ্যুত্থানে তাকে হত্যা করা হয়। তার মৃত্যুর পর কোনো প্রত্যক্ষ উত্তরসূরি না থাকায় সিংহাসনে বসানো হয় তার ভাতিজা মোহাম্মদ খানকে। তিনি দিল্লির সালতানাতে শাসন শুরু করেন সুলতান মোহাম্মদ শাহ উপাধি ধারণ করে। তবে এই ক্ষমতা গ্রহণ মোটেই সহজ ছিল না। আমির ও উমরাদের মধ্যে বিভক্তি ছিল তীব্র। অনেকেই মোহাম্মদ খানের ক্ষমতা মেনে নিতে চাননি, ফলে তিনি প্রথম থেকে একটি অস্থিতিশীল রাজনৈতিক প্রেক্ষাপটে সিংহাসনে আরোহণ করেন। তৎকালীন হিন্দুস্তানের অবস্থা ছিল বেশ জটিল। উত্তর ভারতের দিল্লির প্রভাব কমে আসছিল, আর পশ্চিমে গুজরাট, পূর্বে জৈনপুর, দক্ষিণে মালওয়া ও বাংলা সব অঞ্চলে আঞ্চলিক শক্তির উত্থান ঘটছিল। দিল্লির নিয়ন্ত্রণ শুধু দিল্লি ও এর আশেপাশের এলাকায় সীমিত হয়ে পড়েছিল। সুলতান মোহাম্মদ খান জানতেন যে তার শাসন স্থায়ী করতে হলে অভ্যন্তরীণ শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। তাই তিনি প্রশাসনিক দিক পুনর্বাসনের দিকে মন দেন এবং বিভিন্ন আমিরের আনুগত্য অর্জনের চেষ্টা করেন। তবে সিংহাসন শুরু থেকেই তিনি দেখতে পান কেন্দ্রীয় শাসন কাঠামো ভেঙে পড়েছে এবং তা টিকিয়ে রাখা এক বিশাল চ্যালেঞ্জ। আমির ও প্রাদেশিক শাসকরা দিল্লির কেন্দ্রীয় শাসনের প্রতি আনুগত্য দেখাতে অস্বীকার করে। জৈনপুর, গুজরাট, মালওয়ার সুলতানরা কার্যত স্বাধীনভাবে শাসন করছিল। তারা দিল্লির অধীনে নয় এবং প্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে দাঁড়িয়ে গিয়েছিল। এমন অবস্থায় মোহাম্মদ খান দিল্লির সালতানাতের প্রশাসন পরিচালনা করতে মূলত দিল্লি শহর ও আশেপাশের অঞ্চল নিয়ে শুরু করেন। তার এই রাজনৈতিক চ্যালেঞ্জের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আমিরদের নিয়ন্ত্রণ আনা। অনেক আমিরই নিজ নিজ অঞ্চল স্বাধীন শাসকের মতো ব্যবহার করছিল। তাদের শক্তি ভেঙে দিতে না পারায় কেন্দ্রীয় শাসনের উপর তাদের আনুগত্য ছিল শুধু নামমাত্র। অনেক সময় তারা ষড়যন্ত্রে লিপ্ত হতো, এমনকি সুলতানকে হুমকির মুখেও ফেলে দিত। মোহাম্মদ খান চেষ্টা করেন কৌশলগতভাবে কিছু গুরুত্বপূর্ণ আমিরের সঙ্গে সম্পর্ক উন্নয়নের। তিনি অনেককে রাজকীয় উপাধি ও পুরস্কার দেন যাতে তারা শাসনের প্রতি আনুগত্য থাকে। তবু এই কৌশল সবসময় কার্যকরী হয়নি। রাজ দরবারে বারবার অভ্যন্তরীণ সংঘর্ষ দেখা দিত। অভ্যন্তরীণ ষড়যন্ত্র, বিদ্রোহ এবং ক্ষমতার লড়াইয়ে মোহাম্মদ খান প্রায়শই দুর্বল হয়ে পড়েন। এসব রাজনৈতিক চ্যালেঞ্জ তার প্রশাসনের স্থিতিশীলতা নষ্ট করে, ফলে দীর্ঘমেয়াদী নীতি বাস্তবায়নে প্রায় অসম্ভব হয়ে পড়ে। মোহাম্মদ খানের শাসনকাল ছিল অর্থনৈতিক দিক থেকেও দুর্বলতার সময়। রাজনৈতিক অস্থিরতা এবং বারবার বিদ্রোহের কারণে কৃষিজ উৎপাদন ব্যাহত হয়। ফসল হানি ও কৃষি জমি পতিত থাকায় রাজস্ব আদায় মারাত্মকভাবে কমে যায়। জমিদার ও প্রাদেশিক শাসকরা কেন্দ্রকে ট্যাক্স দিতে অনিচ্ছুক ছিল। এমনকি অনেক সময় তারা রাজস্ব আত্মসাৎ করত।
দুর্নীতিগ্রস্ত স্থানীয় প্রশাসনের কারণে রাজ্যকোষ শূন্য হতে থাকে। সুলতান চেষ্টা করেন নতুন ট্যাক্স ব্যবস্থা চালু করতে এবং রাজস্ব আদায় কঠোরভাবে পরিচালনা করতে, কিন্তু তার প্রশাসনিক ক্ষমতা সীমিত ছিল। তিনি মুদ্রানীতিতেও কিছু পরিবর্তন আনার চেষ্টা করেন। দুর্বল অর্থনৈতিক পরিস্থিতির কারণে বাজারে মুদ্রার মান কমে যায়। সাধারণ মানুষের উপর তার প্রভাব ছিল অত্যন্ত নেতিবাচক। জিনিসপত্রের দাম বেড়ে যায় এবং বাণিজ্য হ্রাস পায়। মোহাম্মদ খান বাণিজ্যিক নিরাপত্তা নিশ্চিত করতে কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারের উদ্যোগ নেন। তবে নিরাপত্তাহীনতার কারণে বহিরাগত ব্যবসায়ীরা দিল্লিতে বাণিজ্য করতে ভয় পেত, ফলে শহরের অর্থনৈতিক গতি আরও মন্থর হয়ে যায়। এই সময় কৃষকদের জন্য কোনো দীর্ঘমেয়াদী সহায়তা কর্মসূচি নেওয়া হয়নি, ফলে তারা ঋণের বোঝায় জর্জরিত হয়। ক্ষুধা, দুর্ভিক্ষ, অসন্তোষ ধীরে ধীরে বাড়তে থাকে। এসব সমস্যা সরাসরি সুলতান মোহাম্মদ খানের জনপ্রিয়তা ও রাজনৈতিক স্থায়িত্বকে প্রভাবিত করে। মোহাম্মদ খান উপলব্ধি করেন দুর্বল প্রশাসনই রাজ্য দুর্বল হওয়ার প্রধান কারণ, তাই তিনি শাসন ব্যবস্থায় কিছু গুরুত্বপূর্ণ সংস্কার আনার চেষ্টা করেন। প্রথমত, তিনি প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের পদক্ষেপ নেন। দেওয়ান বা রাজস্ব বিভাগের কার্যক্রম আরও স্বচ্ছ করতে নতুন নির্দেশনা জারি করেন। দেওয়ানদের উপর রাজস্ব আদায়ের হিসাব নিয়মিত দেওয়ার দায়িত্ব চাপানো হয়। একই সঙ্গে দুর্নীতিগ্রস্ত দেওয়ানদের বরখাস্তও করা হয়। দ্বিতীয়ত, বিচার ব্যবস্থার সংস্কার করেন তিনি। শহর ও গ্রামে কাজী ও ফৌজদারদের দায়িত্ব দেওয়া হয় অপরাধ দমন ও বিচার কাজ পরিচালনার জন্য। অপরাধ প্রবণ অঞ্চলগুলোতে অতিরিক্ত সৈন্য মোতায়েন করা হয়। তৃতীয়ত, জমিদার ও স্থানীয় প্রভাবশালীদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তাদের কাছ থেকে রাজস্ব আদায় নিশ্চিত করতে নিয়মিত প্রতিবেদন নেওয়া হয় এবং অনিয়মিতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়। চতুর্থত, সেনাবাহিনীকে সংগঠিত করার উদ্যোগ নেন তিনি। সৈন্যদের বেতন নির্ধারণ, অস্ত্র সরবরাহ এবং প্রশিক্ষণের প্রক্রিয়ায় উন্নত করার নির্দেশ দেন। তবে সীমিত বাজেটের কারণে এই উদ্যোগ পুরোদমে বাস্তবায়ন হয়নি। প্রশাসনিক দিক দিয়ে একটি উল্লেখযোগ্য কাজ ছিল কুতুবখানা বা রাষ্ট্রীয় নথিপত্র সংরক্ষণের জন্য আলাদা বিভাগ গঠন। এর ফলে রাষ্ট্রীয় আদেশ, রাজস্ব তথ্য, প্রশাসনিক নথি সংরক্ষণে নতুন ধারা চালু হয়। মোহাম্মদ খান শাসন ব্যবস্থা ঢেলে সাজানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তার কার্যকারিতা ছিল প্রধানত দিল্লি শহর এবং আশেপাশের অঞ্চল জুড়ে সীমাবদ্ধ। অধিকাংশ প্রাদেশিক শাসক ও জমিদারদের উপর এই শাসনের প্রভাব ছিল খুবই ক্ষীণ। মোহাম্মদ খান ছিলেন একজন ধার্মিক মানুষ। তিনি মসজিদ নির্মাণ, ওলামা সুফিদের জন্য ভাতা প্রদান এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের উৎসাহ দেন। তার শাসনকালে দিল্লি শহরে কয়েকটি মসজিদ ও মাদ্রাসা নির্মিত হয়। তিনি বিশ্বাস করতেন ধর্মীয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করলে শাসক হিসাবে তার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। সাধারণ মুসলিম জনগণের মাঝে তার জনপ্রিয়তা আনার এই চেষ্টা কিছুটা সফল হয়। তবে ধর্মীয় পৃষ্ঠপোষকতার পাশাপাশি তিনি হিন্দু প্রজাদের প্রতিও সহনশীল ছিলেন। কোনো ধরনের ধর্মীয় নির্যাতনের ঘটনা তার সময় রেকর্ড হয়নি। এই সহনশীল নীতি ছিল সৈয়দ রাজবংশের শাসনের একটি ইতিবাচক ধারাবাহিক ঘটনা। 1442 সালে মোহাম্মদ খানের মৃত্যু ঘটে। তার মৃত্যুর কারণ স্পষ্টভাবে জানা যায় না, তবে ধারণা করা হয় স্বাভাবিকভাবেই তার মৃত্যু হয়েছিল। তার মৃত্যুর সঙ্গে সঙ্গে দিল্লির সালতানাতের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ আরও দুর্বল হয়ে পড়ে। পরবর্তী শাসকরা তার স্থানে আসলেও কেউ স্থায়ী শাসন কায়েম করতে পারেননি। শেষ পর্যন্ত লোধি বংশের উত্থান ঘটে এবং তারা দিল্লির সালতানাতের নিয়ন্ত্রণ গ্রহণ করে। মোহাম্মদ খানের শাসন ছিল মূলত একটি সংকটকালের শাসন। তিনি কোনো বিশাল সামরিক বিজয় কিংবা বিস্তৃত সংস্কারের জন্য ইতিহাসে স্মরণীয় নয়। তবে ভাঙনের মুখে থাকা একটি সাম্রাজ্যকে ধরে রাখার তার প্রচেষ্টা তাকে ইতিহাসে একটি বিশেষ স্থান দিয়েছে। তার এই 10 বছরের শাসনকাল ইতিহাসের পৃষ্ঠা থেকে অনেকাংশেই হারিয়ে গেছে, কারণ তার সময়কাল ছিল স্থায়ী সাফল্যের চেয়ে টিকে থাকার সংগ্রামে পরিপূর্ণ। তার প্রধান অর্জন ছিল একটি জটিল রাজনৈতিক প্রেক্ষাপটে কেন্দ্রীয় শাসন টিকিয়ে রাখা। তিনি চেষ্টা করেন প্রশাসনিক সংস্কার, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং সামাজিক স্থিতিশীলতা আনতে। যদিও অধিকাংশ ক্ষেত্রে সফল হননি, তবে তার প্রচেষ্টা ছিল ইতিহাসের মূল্যায়নযোগ্য। এই সময়ের ইতিহাস আমাদের একটি বড় শিক্ষা দেয়। একটি রাজ্যের ভিত্তি তখনই দৃঢ় হয় যখন রাজনৈতিক ঐক্য, প্রশাসনিক দক্ষতা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা একসাথে থাকে। মোহাম্মদ খানের সময় এই তিনটিরই অভাবের ঘাটতি ছিল। ফলে তার শাসন দিল্লি সালতানাতের পতনের দ্বার খুলে দেয় এবং ইতিহাসে এক নতুন অধ্যায়, লোধি বংশের উত্থান ঘটে। তবু ইতিহাসে সুলতান মোহাম্মদ খানের নাম রয়ে যায় একজন শাসক হিসেবে, যিনি ভাঙনের মুখে দাঁড়িয়ে চেষ্টা করেছিলেন রাজ্যকে একত্রিত করে রাখার। দর্শক মণ্ডলী,
এতক্ষণ আপনারা শুনলেন দিল্লির সালতানাতের সৈয়দ রাজবংশের তৃতীয় সুলতান সুলতান মোহাম্মদ খানের রাজনৈতিক, সামাজিক এবং তার রাজ্য টিকিয়ে রাখার যে সংগ্রাম ছিল সেই সংগ্রামের কিছু অংশ। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি।